গল্প বলার অধ্যায়ে আজকে আমার চতুর্থ গল্প ফোর্থ স্টোরিজ। এটাও গৌতম বুদ্ধের জীবনী থেকে নেওয়া। মুখ্য বিষয়বস্তু, আমরা গরিব থাকি কেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কনস্ট্যান্ট ঈশ্বরকে, ভাগ্যকে দোষ দিয়ে যাচ্ছেন তাদের খুব খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য। তো এই গল্প তাদের জন্য যারা এখনো নিজের ভাগ্যকে, ঈশ্বরকে, অদৃষ্টকে দোষ দেন তাদের খারাপ বা দুর্বল অর্থনৈতিক অবস্থার জন্য। আমি আবার রিপিট করছি। তো গল্পটা এরকম, সেই সময় এক বৈশালীর কাছে এক গ্রামে এক ভিক্ষু থাকতো। তো সেই ভিক্ষুক বেগার খুব মনে দুঃখ যে তাকে কেউ ঠিকঠাক ভিক্ষা পর্যন্ত দেয় না। অর্থাৎ তার কোনোদিন খাবার জোটে তো কোনোদিন ভিক্ষাতে খাবার জোটে না। অর্ধাহারে অনাহারে তাকে দিন কাটাতে হয়। গ্রামের লোকেদের কাছে ভিক্ষা চাইলে অধিকাংশ সময় সে ভিক্ষা পায় না, এই অবস্থা। তো একবার খবর হলো যে সেই গ্রামে এসে গৌতম বুদ্ধ কয়েকদিন কাটাবেন। কারণ আপনারা জানেন যে গৌতম বুদ্ধ তার নিজের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি এক জায়গায় থাকতেন না, তিনি বিভিন্ন শহর থেকে শহরে ঘুরে বেড়াতেন, ঘুরে বেরিয়ে তার বাণী প্রচার করতেন। তো যা হয়, ভিক্ষুকরা তখন দেখলো যে আচ্ছা খুব ভালো ব্যাপার, ভগবান বুদ্ধ এখানে থাকবেন, তার মানে এখানে গ্রামটাতে একটু লোক সমাগম হবে, দুদিন একটু ভিক্ষা বাড়বে। তো ভিক্ষুকটা করলো কি, যেটা এখনকার ভিক্ষুকরাও করে, যে যে পথ দিয়ে সবাইকে গৌতম বুদ্ধের ওখানে যেতে হবে সেই পথে ভিক্ষার ঝুলি নিয়ে বসে বললো। একটা অবাক জিনিস সে লক্ষ্য করছে। তো প্রথমে সে ভাবলো যে গৌতম বুদ্ধের কাছে গিয়ে কি হবে, খুব ভালো ব্যাপার, এখানে এই পথে অনেক লোক যাবে গৌতম বুদ্ধের কাছে, এখানে আমার তাহলে প্রচুর দুদিন অন্তত কিছু কামাই হবে। কিন্তু আহ ভিক্ষুক যেটা দেখলো যে গৌতম বুদ্ধের কাছে লোকজন যখন যাচ্ছে তখন তাদের মুখ মুখ খুব গম্ভীর, মানে খুব দুশ্চিন্তার মধ্যে আছে তারা। তাদের মুখ চোখ দেখলে বুঝতে হবে যে লোকের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়ে তারা গৌতম বুদ্ধের কাছে যাচ্ছে। ফেরার পথে কিন্তু সেই ভিক্ষুক দেখছে যে লোকজনের মুখ চোখ খুব খুশি, মানে তারা একদম যে খেলছে করতে করতে, মানে তো এরকম 2-3 দিন দেখার পর যে আরে এটা তো খুব ব্যাপার যে এক লোকটার কাছে লোকজন প্রচুর একটা পেন্সিভ ফেস নিয়ে খুব দুঃখজনক একটা পরিস্থিতিতে যাচ্ছে, আর ফেরার সময় তারা খুব ভালো মনে ফিরছে। তাহলে যে আমারও তো মনে প্রচুর দুঃখ আছে, আমি খুবই দুঃখী লোক, আমিও তাহলে গৌতম বুদ্ধের কাছে যাব। তো কথা মতো সে গৌতম বুদ্ধের কাছে গেছে, গিয়ে লাইনে দাঁড়িয়েছে। তো গৌতম বুদ্ধ খুব ধৈর্য ধরে একের পর এক সবার কথা শুনছেন এবং সবাইকে কিছু না কিছু উপদেশ বাতলাচ্ছেন। তো সেই ভিক্ষুকের টার্ন এলো। তো ভিক্ষুক বলছে যে যে ভগবান আপনি তো সবার দুঃখ দূর করে দেন, আমার তো খাওয়া পড়ার প্রচন্ড দুঃখ, এই গ্রামে আমি ভিক্ষা করি, আমাকে তো ভিক্ষা দিতেই চায় না, কখনো অর্ধাহারে অনাহারে কাটাচ্ছি, আমি কি পাপ করলাম ভগবান, আমার কি দোষ যে আমার অর্থনৈতিক অবস্থা এত বাজে হলো। গৌতম বুদ্ধ হাসলেন, এসে একটু ভেবে বললেন যে তোমার দোষ অবশ্যই আছে, তোমার পাপ আছে। বললো বলে দিন আমি কি পাপ করেছি, সেই পাপ আর করবো না, আমি দেখি কি করতে পারি। বললো তোমার পাপ হচ্ছে যে তুমি লোককে কিছু দাওনি কোনো। আমি আবার রিপিট করছি, গৌতম বুদ্ধ একটা ভিক্ষুককে বলছেন যে তুমি কোনোদিন কাউকে কিছু দিলে না, শুধু চেয়ে গেলে, সেই জন্য তোমার এই অর্থনৈতিক দারিদ্র। তো ভিক্ষু একটু হট্ট জিজ্ঞেস বলে যে ভগবান আপনি আমার মতো একটা গরিবের সাথে এরকম একটা উপবাস করছেন, এরকম তামাশা করছেন না, আমি তো ভিক্ষুক, আমি খেতে পাই না পর্যন্ত, আমি কাকে কি দেবো, আমার কাছে কি আছে দেওয়ার, আমার তো কিছুই নেই। গৌতম বুদ্ধ বললেন না, তোমার অনেক কিছু দেওয়ার আছে, তোমার দুটো হাত আছে, চোখ আছে, মুখ আছে। তো লোকটা বুঝতে পারছে না গৌতম বুদ্ধ কি বলতে পারে যে ভগবান আপনি একটু হেঁয়ালি ছেড়ে যদি বলেন যে আপনি কি বলতে চাইছেন। বলে দেখো, তোমার মনে হচ্ছে যে তোমার কিছু দেওয়ার নেই কারণ তুমি ভিক্ষু, তুমি শুধু চাইতে পারো, কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার অনেক কিছু দেওয়ার আছে। যেমন ধরো তুমি যে লোকগুলো তুমি তোমাকে কখনো ভিক্ষা দিতে চেয়েছে বা যাদের কাছ থেকে তুমি ভিক্ষা চেয়েছো, কখনো কি তুমি তাদেরকে জিজ্ঞাসা করেছো তারা কেমন আছে,
তাদের দুঃখের কথা তুমি যদি শোনো সেটাও মানে মানুষ যদি একজনের কাছে দুঃখের কথা শোনাতে পারে সেটাও কাজে। তুমি কি তাদের দুঃখের কথা কখনো শোনার চেষ্টা করেছো? কখনো কি তাদেরকে একটা স্মাইলিং ফেস একবার হাসি মুখে তাদেরকে বলেছো যে তারা কত ভালো, তারা যখন তোমাকে ভিক্ষা দিয়েছে তার মানে তারা কত ভালো? বা এই যে তোমার দুটো হাত আছে, ধরো তুমি তো রাস্তার ধারে বসে ভিক্ষা করো, তো যখন তুমি দেখছো যে রাস্তা দিয়ে যেতে যেতে লোকজনের একটু অসুবিধা হচ্ছে কারোর, তখনকার দিনে তো আর এখনকার মতো সিস্টেম ছিল না, লোকে একটা দীর্ঘ পথ হেঁটে যেত। তো হাঁটতে হাঁটতে ধরো কারোর কষ্ট হচ্ছে, কারোর কোনো জিনিস টানতে কষ্ট হচ্ছে, তাকে কি একটু হেল্প করেছো? কারোর হয়তো জল তেষ্টা পেয়েছে, তাকে তো জল তো তোমার কাছে থাকে, তাদেরকে একটু জল খাওয়ানোর চেষ্টা করেছো। যে তোমার তো হাত আছে, চোখ আছে, মুখ আছে, হাসি আছে, কত কিছু দেওয়ার আছে তোমার। একটাও কি তুমি কাউকে কিছু দিয়েছো? তো ভিক্ষু খুব চমকে গেল। সত্যি তো, আমি এইটুকু তো জনগণের জন্য করতেই পারতাম। আমার আমি যে রাস্তায় ভিক্ষা করি সেই রাস্তা দিয়ে কত লোক তৃষ্ণার্ত হয়ে চলে যায়। কত লোকের যেতে যেতে গাড়িতে একটু মানে যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় গাড়ি আটকে বসে থাকে। আহ কত লোক আসে, আমি যাদের কাছ থেকে ভিক্ষা চাই তারাও প্রচুর, আমি তো দেখি না তারা হাসি মুখে না দুঃখের মধ্যে আছে। তারা যারা যারা দুঃখের মধ্যে আছে, যাদের কাছে আমি ভিক্ষা চেয়েছি, কখনো তো আমি তাদের দুঃখের কথা জানতে চাইনি। এটা বুঝতে পারলো, বুঝতে পারার পর সে ভিক্ষু সেই গ্রামে ফিরে গেল। ফিরে গিয়ে সে তারপর থেকে সে রাস্তার ধারে একটা জলের ঘটি নিয়ে বসতো, আর সবাইকে রাস্তা দিয়ে যেতে গিয়ে জল খাওয়াতো। সে জল খাওয়াতে খাওয়াতে তার দুঃখের কথা শুনতো। গ্রামে যদি কারোর লোকের কোনো কাজের দরকার হতো তাতে হাত লাগাতো। তো দেখা গেল যে এইভাবে করার কারণে গ্রামের লোকজন তার ব্যবহারে খুব সন্তুষ্ট হয়ে তাকে আরো বেশি ভিক্ষা দিতে লাগলো, আরো বেশি তাকে সাহায্য করতে লাগলো, এবং সেই ভিক্ষুকের যে দারিদ্র ছিল ঘুচে গেল। সে গ্রামের মধ্যে একটা বাড়িও করে ফেললো, তাকে একজন জমিও দিল, বললো তোমার মতো লোক গ্রামে খুব দরকার। তো তার দুঃখ ঘুচে যায়। এই হচ্ছে গল্প। আমার গল্পটা খুব ভালো লেগেছে, আমি সেই জন্যই আপনাদের শোনালাম। এবার আমি একটু প্র্যাকটিক্যাল ব্যাপারে আসি। আমাদের মধ্যে যারা অ্যাকচুয়ালি অনেক অনেক ছেলে মেয়ে এই মুহূর্তে লাইফে কিছু করতে পারছেন না, তাদের অনেকের বয়স 40-50 পেরিয়ে গেছে, বিয়ে করতে পারেননি বা বিয়ে করলেও বেশ কষ্টের মধ্যে আছেন। আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা চোখ কান বুজে মানুষের ভালোর জন্য কাজ করুন। মানুষের ভালোর জন্য কাজ মানে এই নয় যে তাদেরকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে হবে। তাদের পাশের বাড়িতে কোনো একটা কিছু কাজের লোকের ভেঙে গেছে, তাদেরকে গিয়ে একটু হেল্প করুন। কারুর একটু বাড়িতে রান্না করে দিয়ে আসতে হবে, একটু হেল্প করুন। অনেক অনেক ব্যাপারেই আপনি কিন্তু আপনার প্রতিবেশীদের, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি হেল্প করতে পারেন। সেটা আপনার হাত দিয়েই হোক, আপনার মেধাবৃত্তি দিয়েই হোক, অনেকভাবে কিন্তু মানুষ আপনাকে হেল্প করতে পারেন। এবং এটাকে আপনি করুন, করলে দেখবেন যে সবাই আপনার কাছে আসছে। আপনি বলবেন তাতে আমার অর্থনৈতিক দারিদ্র্যকে ঘুচবে, আমি বলবো ঘুচবো। কারণ বিভিন্ন লোক যখন জানবে যে এই লোকটা এত লোককে ভালোবাসে, এই লোকটা এত লোককে কথা নিয়ে চিন্তা করে, তখন আপনার যদি কোনো অর্থনৈতিক দুর্দশা হয়, আপনার পাশে কিন্তু সবাই দাঁড়াবে। সেটা অর্থনৈতিকভাবে হোক, হয়তো তারা একটা ছোট্ট ব্যবসা আপনাকে করতে দিল বা একটা সুবিধা দিল, আপনি কিন্তু পাবেন। আমি আমার নিজের অভিজ্ঞতা একটু বলি যে ধরুন আমি যখন এই জীবন জীবিকা স্টার্ট করেছি, আমি তো কারো কাছ থেকে পয়সা নিইনি, বরং জীবন জীবিকাতে প্রথমের দিকে আমি প্রচুর পয়সা ঢেলেছি, নিজের প্রচুর সময় দিয়েছি এবং এখন আমি প্রচুর সময় দিই। তো ধরুন আমি যাদের জন্য এই সময়টা দিচ্ছি বা যেসব ছেলেগুলোকে বিনা পয়সায় পড়াচ্ছি, তাদের পক্ষে সম্ভব নয় যে আমাকে কিছু রিটার্ন দেওয়া, যেটাতে আমার অর্থনৈতিক উন্নতি হয় বা কিছু হয়, রাইট? তো এটা আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই যে আমি জনগণের জন্য যে কাজগুলো করছি, সেই কাজগুলোতে যাদের জন্য করছি তাদের পক্ষে তো আমাকে হেল্প করা সম্ভব না, আমার পেশাতে বা আমার অর্থনৈতিক বৃদ্ধিতে তারা কিছু কন্ট্রিবিউট করতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে তাহলে কি এটা আমাকে হেল্প করছে না? অবশ্যই করছে। যেমন ধরুন এই যে যবে থেকে আমি জীবন জীবিকা স্টার্ট করেছি এবং আমি আহ চেষ্টা করছি বাঙালির মাইন্ডসেটটাকে বদলে দিতে। আমি চেষ্টা করছি বাঙালির যে পরাজয়বাদ, অর্থাৎ তারা এই যে আহ
সবসময় যে দীর্ঘ রাজনৈতিক কারণে যে বাঙালির মধ্যে একটা নেগেটিভিটি মনে দানা বেঁধে গেছে যে এটা হবে না ওটা হবে না আমি সাধারণ ছেলে ইত্যাদি ইত্যাদি, এই যে এখান থেকে বার করে আমি চাইছি যে ছেলেমেয়েরা একটা উন্মুক্ত বিশ্বকে দেখুক, তাদের মধ্যে যে অনন্ত পোটেনশিয়াল, তাদের মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার বীজকে অঙ্কুরিত করে একটা বিশাল মহিরু একটা বটগাছ হোক, এই যে সবার মধ্যে আমি চাইছি, তার জন্য চেষ্টা করে চলছি। রাইট? তো কি হলো, আমি এটা করার পর ধরুন আমাদের আমেরিকাতে প্রচুর ধনী বাঙালি আছেন যারা ব্যবসায় বিরাটভাবে সাফল্য পেয়েছেন, অনেকেই আছেন, অনেকেই আমি চিনি। তারা কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকে আমার খোঁজ খবর নেন, বলেন যে বিপ্লব তুমি যে কাজটা করছো এই কাজটা আমাদের ড্রিম জব। আমি জানি যে তুমি যেটা করছো সেটা বাঙালিদের এখন সবচেয়ে বেশি দরকার, কারণ সত্যি কথা বলতে কি এখন পশ্চিমবাংলায় একটা অন্ধকার, এই অন্ধকার যুগটাকে সরানোর জন্য তুমি যে লোককে আলো দেখানোর চেষ্টা করছো, এই যে নেগেটিভিটি থেকে বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করছো, এটা আমরা নিজেরা করতে পারলে খুব খুশি হতাম। তো ব্যাপারটা যেটা হলো, এনারা সবাই খুব ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান, তাদের অনেক বিজনেস আছে, এই আছে। তো এই নয় যে আমি তাদের কাছ থেকে কোনো বিজনেস নিচ্ছি বা কিছু করছি, দ্য ফ্যাক্ট ইজ দে হ্যাভ গিভেন মি ভেরি কমফোর্টেবল যে তোমার যা যা সাহায্য দরকার এই কাজের জন্য আমরা তোমার পেছনে সবাই আছি। তো এই যে একটা ব্যাপার যে ধরুন তারা আমার পেছনে দাঁড়িয়েছেন, যদিও আমি তাদের কাছ থেকে এখনো সাহায্য নিয়ে যে জীবন জীবিকা আরো আরো বড় কিছু করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে কি আমার নিজের ব্যবসায়িকগত কারণে সময় কম, আর সেজন্য আমি একটু সময় নিচ্ছি, একটু বাদে হয়তো আমি করব। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি লোকজনের জন্য এগিয়ে আসেন, লোকজনের জন্য নিঃস্বার্থভাবে কিছু করার জন্য এগিয়ে আসেন, লোকজন কিন্তু আপনার জন্য আসবে, আপনার পাশে দাঁড়াবে। ওই যে ভিক্ষুকটার কথা বললাম, আগে তাকে নিয়ে কেউ কেয়ার করতো না, বলো এটা মানে ফালতু লোক। কিন্তু যখনই সে সবার জন্য কিছু করার চেষ্টা করছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে তার একটা সোশ্যাল ভ্যালু বাড়ছে, তার জন্য সবাই তার পাশে দাঁড়াচ্ছে। তো আমরা যদি জনগণের জন্য কিছু করার সবসময় চেষ্টা করেন, আপনার একটা সোশ্যাল ভ্যালু বাড়বে, আপনার সুখ দুঃখে তখন কিন্তু অনেক লোক আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এবং এটা হবে। দিস ইজ দ্য লজ অফ নেচার।